প্রতি বছর বিশ্বজুড়ে নানা রকমের হরর মুভি রিলিজ পেলেও সারা বিশ্বে একসাথে ঝড় তোলে কোরিয়ান হরর মুভিগুলো। সম্প্রতি রিলিজ পাওয়া এক্সহুমা তেমনই একটি কোরিয়ান হরর মুভি, যেটি একসাথে কাঁপাচ্ছে সারা বিশ্ব। এক্সহুমার বাংলা অর্থ হল কবরের লাশকে প্রতিস্থাপন করা, অর্থাৎ কবর থেকে কোনো লাশকে তুলে অন্য কোথাও কবর দেওয়া। একেই এক্সহুমা বলে। নামের অর্থই বলে দেয় কী পরিমাণ ভয়াবহ হতে পারে এই হরর মুভিটি। তাই তো মুক্তির পর এখন সব রেকর্ড ভেঙে চুরে ধাপিয়ে বেড়াচ্ছে এই কোরিয়ান হরর সিনেমা। যারা হরর মুভি দেখতে অনেক পছন্দ করেন, বিশেষ করে এই মুভিটি তাদের জন্য। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এক্সহুমা মুভির বাংলা এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা হাওলিন ও ববলিনকে দেখতে পাই। পেশায় তারা শামান বা ওঝা। মৃত আত্মা তাড়ানোই তাদের পেশা। তারা একটি হসপিটালে এসে পৌঁছায়। হসপিটালে আমরা একটি বাচ্চা ছেলেকে দেখতে পাই। এই বাচ্চাটি যতক্ষণ জেগে থাকে ততক্ষণ আকাশ পাতাল কাঁপানো কান্না করতে থাকে, আর ডাক্তাররাও এই কোন ধরনের রোগ তা খুঁজে পায় না। তাই শেষমেশ এই সমস্যা সমাধানের জন্য হাওলিন ও ববলিনকে ডাকা হয়। হাওলিন গভীর মনোযোগ দিয়ে বাচ্চাটিকে পরীক্ষা করে। সে বুঝতে পারে এই বাচ্চাটির উপর খারাপ আত্মাদের আচার রয়েছে, অর্থাৎ তার কোনো মৃত পূর্বপুরুষের আত্মা তার উপর ভর করেছে। এরপর তারা শিশুটির বাবা পার্ক জিয়াংয়ের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে তারা যেটা শুনে সেটা তাদের কল্পনার থেকেও ভয়ঙ্কর। পার্ক জিয়ান বলে, দীর্ঘদিন ধরে তারা এই বাসায় ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। তার ভাই এসব স্বপ্ন দেখতে দেখতে একসময় পাগল হয়ে সুইসাইড করেছে। এখন তার সদ্য জন্ম নেওয়া বাচ্চাটির সাথেও এমনটি ঘটেছে। হাওলিন বলে, তার কোনো পূর্বপুরুষের আত্মার জন্যই এমনটি ঘটেছে। পার্ক জিয়াং এর থেকে মুক্তির উপায় জানতে চায়। হাওলিন বলে, যদি তার ওই পূর্বপুরুষের লাশটি তুলে অন্য কোথাও কবর দেওয়া যায় বা নিয়ম মেনে পুড়িয়ে দেওয়া যায়, তাহলে হয়তো লাশের আত্মা মুক্তি পেতে পারে। তখন সে আর বিরক্ত করবে না। এর পরের সিনে আমরা জিম শানকে দেখতে পাই। শান একজন ছোমা, মানে সে কবর প্রতিস্থাপনের কাজ করে। তার একজন সহকারীও আছে যার নাম ইয়াংবেল। জিম শান এবং ইয়াংবেল একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। তখন হাওলিন আর ববলিন তাদের সাথে দেখা করতে আসে। হাওলিন বলে, তাদের একটা কাজ রয়েছে। একটি কবর খুঁড়ে লাশ তুলে অন্য একটি কবরে রাখতে হবে। বিনিময়ে তারা মোটা অঙ্কের টাকা পাবে। সিন চেঞ্জ হয়। তখন আমরা দেখতে পাই সবাই যাচ্ছে একটা পাহাড়ের দিকে। এই পাহাড়ের উপরেই কবর দেওয়া হয়েছিল পার্ক জিয়াংয়ের দাদাকে। হাওলিনের মতে এই বুড়ো দাদার আত্মাই তার নিজের পরিবারের সকলকে ভয়ঙ্কর বিপদে ফেলে দিচ্ছে। পাহাড়ে উঠে তারা চূড়ার দিক এগিয়ে যায়। যাওয়ার পথে তারা বন্যপ্রাণীদের মধ্যে অদ্ভুত আচরণ দেখতে পায়। বিশেষ করে একটি গাছের নিচে কয়েকটি শিয়াল যেভাবে দাঁড়িয়েছিল, তাতে শিয়ালকে প্রেতাত্মা ভেবে ভয় পেতে আপনি বাধ্য হবেন। অবশেষে তারা চূড়ায় পৌঁছায়। পার্ক জিয়াং তার দাদার কবরটি দেখিয়ে দেয়, কিন্তু জিমশান লক্ষ্য করে কবরের গায়ে কোনো নামফলক লেখা নেই। জিমশানের সন্দেহ হলে সে জিয়াংকে এর কারণ জিজ্ঞাসা করে। জিয়াং বলে, আসলে তার দাদা একজন ধনী ব্যক্তি ছিলেন, আর সেই সময় ধনী ব্যক্তিদের কবর দেওয়া হলে তাদের সাথে অনেক দামি দামি জিনিসপত্র দিয়ে দেওয়া হতো, আর সেসব কবর থেকে লাশ ও ধনরত্ন চোররা চুরি করত। জিয়াংয়ের দাদা মারা গেলে তার পরিবার এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে জিয়াংয়ের পরিবার একটি সন্ন্যাসীর কাছে যায়। সন্ন্যাসী তখন এই লাশটিকে পাহাড়ের চূড়ায় কবর দিতে বলে, যাতে করে চোরেরা এই কবরের সন্ধান না পায়। সান সব শুনে কবর খোঁড়ার প্রস্তুতি নিলে তার ভেতরে একটু ভয়ের অনুভূতি হয়। কবরের চারপাশটা কেমন যেন সবকিছু অদ্ভুত লাগছে তার। এটি যেন ঠিক অন্য 10টি কবরের মতো নয়। তাই সান এই কবরটি খুঁড়বে না বলে সেখান থেকে চলে যায়। উপস্থিত সবাই অবাক হয়ে যায়। গাড়িতে বসে সান বলে, আমি 40 বছর ধরে কবর খোঁড়ার কাজ করছি, কিন্তু কখনো এমন ভয়ঙ্কর কবর দেখিনি। আমি নিশ্চিত এই কবরের মধ্যে কোনো না কোনো প্রেতাত্মার বসবাস রয়েছে। কবর খোঁড়া হলে এই আত্মা সবাইকে মেরে ফেলবে। সেই রাতে সবাই জিমশানকে নিয়ে বসে, কিন্তু বেচারা শান ভেতরে ভেতরে এতটাই ভয় পেয়েছে যে সে কবর খুঁড়তে কিছুতেই রাজি হয় না। সবাই যখন হতাশ হয়ে পড়ে, তখন হাওলিন একটা অল্টারনেটিভ আইডিয়া দেয়। সে বলে, আমরা লাশ প্রতিস্থাপনের বদলে আত্মা প্রতিস্থাপন করতে পারি। এই পদ্ধতিতে শুধু লাশের আত্মাটা সরিয়ে নেওয়া হবে, লাশ সরাতে হয় না। কিন্তু সে লাশকে আবার অন্য কোথাও কবরে রাখা যাবে না। শুধু আত্মা প্রতিস্থাপন হলে লাশটিকে আগুনে জ্বালিয়ে দিতে হবে। জিমশান তাতে রাজি হয়, কারণ এই পদ্ধতিতে তেমন বিপদের সম্ভাবনা নেই। পরের দিন তারা তাদের কাজ শুরু করে। সেখানে বংশের মুরব্বী হিসেবে পার্ক জিয়াংয়ের ফুফিও উপস্থিত ছিল। শুরুতে হাওলিন তার রিচুয়াল পারফর্ম করতে শুরু করে। বাই দ্য ওয়ে, শুধু রিচুয়াল পালন করা বললে ভুল হবে। মনে হচ্ছিল পর্দায় ভয় পাওয়ার জন্য প্রেতাত্মার দরকার নেই, এই রিচুয়াল পালনের দৃশ্যই যথেষ্ট। পাশে আরেক দল কবর খোঁড়ার কাজটি করতে থাকে। খুঁড়তে খুঁড়তে কফিনটি বের হয়ে আসে। এরই মধ্যে হাওলিনের রিচুয়ালগুলো শেষ হয়। কফিনটি ছিল অনেক পুরনো। এর গায়ে খোদাই করা ছিল রাজ পরিবারের নানা রকমের চিহ্ন। সবাই ধরাধরি করে কফিনটি গাড়িতে তোলে। একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে লাশটিকে বের করা হবে, তারপর লাশটি জ্বালানো হবে। ওদিকে যারা কবর খুঁড়ছিল তারা ছিল আরেক ধান্দায়। গাড়িতে সবাই চলে গেলে এরা আসে আবার কবরটিকে খনন করতে, যদি কোনো ধনরত্ন পাওয়া যায় এই লোভে। কিন্তু কথাই তো আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। কবর থেকে ধনরত্ন পরিবর্তে উঠে আসে এক ভয়ঙ্কর সাপ, লাল গায়ে কালো ডোরাকাটা সাপ। সবাই ভয় পেয়ে যায়।
একজন বেলচা দিয়ে সাপটিকে কেটে ফেলে। তখনই সাপটি মানুষের মতো চিৎকার দিয়ে ওঠে। এই চিৎকার শুনে সবার অবস্থা খারাপ হয়ে যায়। সাথে সাথে শুরু হয় ঝড়। আকাশে জমতে থাকে কালো ঘন মেঘ। এই মেঘ উড়ে উড়ে ফলো করতে থাকে কফিন নিয়ে যাওয়া গাড়িটিকে। একসময় এই মেঘ ছড়িয়ে যায় আর শুরু হয় তুমুল বৃষ্টি। গাড়ি থেকে নেমে জিমশান বলে, এই বৃষ্টিতে লাশ পোড়ানো যাবে না, বৃষ্টি থামার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তখন উপায় না পেয়ে তারা লাশটিকে নিয়ে যায় একটা পাশের হসপিটালে। আজ রাতে লাশটিকে এখানে রেখে কাল বৃষ্টি নামলে লাশটিকে পোড়ানো হবে। জিমশান তার সহকারীকে লাশটি দেখার দায়িত্ব দিয়ে বেরিয়ে পড়ে। সে এগিয়ে যায় সেই পাহাড়ের দিকে। তার ভিতরে থাকা প্রশ্নের উত্তর খুঁজতে এবার সে হাজির হয় ওই পাহাড়ের একটি মন্দিরে। এই মন্দিরে সেই সন্ন্যাসী ছিল যে জিয়াংয়ের দাদাকে ওই পাহাড়ের চূড়ায় কবর দেওয়ার কথা বলেছিল। শানের ডাক শুনে বেরিয়ে আসে বর্তমান মন্দিরে থাকা পুরোহিত। সে জানায় ওই কবরটি দেওয়ার সময় সে তো এখানে ছিল না, কিন্তু পরে সে অনেককেই দেখেছে লাশটিকে চুরি করতে আসতে। তবে কোনো এক অদ্ভুত কারণে তাদের কেউ লাশটি চুরি করতে পারত না, বরং তারা সবাই ভয়ঙ্করভাবে মারা গেছে। ওদিকে লাশ হসপিটালে রেখে ইয়াংবেল পাশের একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়। কফিনটি ছিল একাই। এই ফাঁকে হসপিটালে থাকা এক লোভী বান্দা চুপি চুপি কফিনটি খুলতে আসে, যদি মূল্যবান কিছু পাওয়া যায় এই আশায়। কফিন খোলার আগেই পিছনে এসে হাজির হয় হাউলিন আর ববলিন। তবুও ওই লোকটি কফিনটি খুলে ফেলে। খোলার সাথে সাথে কফিন থেকে কিছু একটা বেরিয়ে যায়, আর ওই লোভী বান্দা কফিনের ভেতর আরও ভয়ঙ্কর কিছু দেখে দৌড়ে পালাতে যায়। ততক্ষণে জিমশানও সেখানে উপস্থিত হয়। হাউলিন তাকে জানায় কফিনের ভেতরে থাকা আত্মাটি বেরিয়ে এসেছে। সিন পরিবর্তন হয়। আমরা দেখতে পাই বদ্ধ ঘরে একা বসে আছে পার্ক জিয়াংয়ের বাবা। সে বদ্ধ জানালার ওপার থেকে তার বাবার কণ্ঠ শুনতে পায়, অর্থাৎ জিয়াংয়ের বাবা তার দাদার কণ্ঠ শুনতে পায়। সে শুনতে পায় তার বাবা দরজা খুলে দিতে বলছে। বাবার কথা শুনে সে দরজা খুলে দেয়। তারপরে ঘরের ভিতর প্রবেশ করে কফিনে থাকা সেই ভয়ঙ্কর আত্মা। কিন্তু আত্মাটি ঘরে প্রবেশ করা মাত্রই নির্মমভাবে হত্যা করে পার্ক জিয়াংয়ের বাবাকে। হাউলিন তখন জিমশানকে পার্ক জিয়াংয়ের কাছে পাঠায়, কারণ হাউলিন বুঝতে পারে এই আত্মা এক এক করে তার বংশের সকলকে খুন করবে। জিমশান যাওয়ার পর হাউলিন একটা রিচুয়াল করতে শুরু করে, যাতে ওই আত্মাকে আবার লাশের ভিতরে প্রবেশ করানো যায়। হাউলিন মন্ত্র পড়তে শুরু করলে আত্মাটি আবার হাজির হয়, তবে ভর করে গিয়ে ববলিনের শরীরে। হাউলিন খুব নরমভাবে আত্মাটিকে জিজ্ঞাসা করে কেন সে তার বংশের লোকদের উপর এরকমের অত্যাচার করছে। আত্মাটি তখন জানায়, অনেক পবিত্র কবরস্থান থাকা সত্ত্বেও আমার পরিবার আমাকে কবর দিয়েছিল একটি অভিশপ্ত জায়গায়। ওইখানে এতদিন আমার অনেক কষ্ট হয়েছে। মুক্ত হয়ে আমি এর প্রতিশোধ নিতে চাই। আমি আমার বংশের সকলকে আমার সাথে নিয়ে যেতে চাই। বলা শেষ হলে আত্মাটি ববলিনের শরীর থেকে বের হয়ে যায়। পরের সিনে দেখতে পায় পার্ক জিয়াংয়ের ফোনে জিমশান কল দেয়। জিয়াং কল রিসিভ করতেই শান বলে জানলা খুলে দিতে। জিয়াং জানলা খুলে দেবে ঠিক তখনই শান দরজায় নক করতে থাকে। জিয়াং ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না আসল জিংশান কোনটা, দরজাটা নাকি জানলাটা। অনেক ভেবে জিয়াং জানলাটি খুলে দেয়। তখন একটা দমকা হাওয়া ঘরের ভিতর প্রবেশ করে। ওদিকে দরজা ভেঙে ফেলে জিমশান। সে দেখতে পায় জিয়াং জানলার পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, আর তার মুখ থেকে রক্তবমি হতে থাকে। এই অবস্থায় জিয়াং একের পর এক পানি মুখে ঢেলে বোতল খালি করতে থাকে। জিমশান পেছন থেকে ডাকতে থাকে। তখন জিয়াং নিজের ঘাড় নিজে মোটকে সেখানেই মারা যায়। কি ভয়ঙ্কর দৃশ্য ছিল সেটা, ভাবতেই গায়ের লোম শিউরে ওঠে। পার্ক জিয়াংয়ের নিজের দাদা তার প্রাণটা নিয়েই নিল। এবার তাহলে বাকি রইল বংশের সদ্য জন্ম নেওয়া শিশুপুত্র, যে এখনও হসপিটালে রয়েছে। পরবর্তীতে এমন অবস্থায় দাঁড়ায় যে লাশটিকে জ্বালানো ছাড়া আর কোনো উপায় নেই। তখন লাশের আত্মা প্রতিস্থাপন না করে লাশটিকে চুল্লির কাছে নিয়ে যাওয়া হয় জ্বালানোর জন্য। তারা জিয়াংয়ের ফুপির কাছে অনুমতি চায় লাশটিকে পোড়ানোর। ওইদিকে আত্মাটি ততক্ষণে হসপিটালে পৌঁছে গেছে। আত্মাটি বাচ্চাটির দিকে হাত বাড়াতে থাকে। হাতটি যখন বাচ্চাটির গলা পর্যন্ত চলে যায়, ঠিক তখনই জিয়াংয়ের ফুপি লাশটিকে পোড়ানোর অনুমতি দেয়। সাথে সাথে লাশটিকে পোড়াতে শুরু করে। আর লাশ পোড়ানোর সাথে সাথে আত্মাটিও দুর্বল হতে থাকে। দুর্বল হতে হতে এক পর্যায়ে আত্মাটি ভ্যানিশ হয়ে যায়। বাচ্চাটি বেঁচে যায়। কি ভাবছেন মুভি শেষ? আসল খেলা তো এখন থেকে শুরু হবে, দেখতে থাকুন। পরদিন জিমশান চলে যায় সেই লোকটির কাছে যে ওই দিন কবর থেকে বেরিয়ে আসা সাপটিকে হত্যা করেছিল। শান জানতে চায় ওই দিন কি হয়েছিল। ওই লোকটি জানায়, আমি সেদিন যে সাপটিকে মেরেছিলাম সেটি কোনো সাধারণ সাপ ছিল না। ওই ঘটনার পর থেকে সে কখনো রাতে ঘুমাতে পারে না। ঘুমাতে গেলেই সে ওই সাপটিকে তার চোখের সামনে ভেসে ওঠে। শান বুঝতে পারে ওই কবরে কোনো রহস্য রয়েছে। শান পরের দিন আবার সকলকে নিয়ে ওই কবরে যায়। কবরটিকে তারা খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে সেখানে তারা আরও একটি কফিন দেখতে পায়। পার্ক জিয়াংয়ের দাদার কবরটি ছিল আরেকটি কবরের উপরে। এটি ছিল সবার ধারণার বাইরে। কিছু শেয়াল তখন সেখানে এসে জমা হয়। তারা ধরাধরি করে কফিনটিকে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু কফিনটি ছিল কাঁটাতারে মোড়ানো। শেষে দড়ি দিয়ে বেঁধে কফিনটিকে উপরে তোলা হয়। শিয়ালগুলো তখন দৌড়ে পালিয়ে যায়। কফিনটিকে দেখে সেখানে সবাই অবাক হয়ে যায়, কারণ কফিনটি ছিল অস্বাভাবিক লম্বা। সবাই আবার ধরাধরি করে কফিনটি গাড়িতে তোলে। এটি নেওয়া হবে সেই সন্ন্যাসীর মন্দিরে। মন্দিরে নিয়ে কফিনটি রাখা হয়। আজ রাতে কফিনটি এখানে রেখে সকালে এটি
খোলা হবে। তার আগে হাউলিন মন্ত্র পড়ে কফিনটি চারপাশ সিল করে বন্ধ করে দেয়, যাতে এর ভেতর থেকে আত্মা বের হতে না পারে। এরপর সবাই রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু হাউলিন গাড়ির ভেতরে থেকে যায়। এখানে রয়েছে চমকে দেওয়া একটা ছোট্ট টুইস্ট। হাউলিনের পেছনের সিটে আমরা একটি আত্মাকে দেখতে পাই, কিন্তু ভয়ের কিছু নেই, এটা আসলে তার শাশুড়ির আত্মা। হাউলিনের যখন কোনো বিপদের সম্ভাবনা থাকে তখন তার শাশুড়ির আত্মা তাকে এভাবে রক্ষা করতে চলে আসে। বউ শাশুড়ির মধ্যে কি মিল ভাবা যায়। এদিকে রাতে বমলিনের ঘুম ভেঙে যায়। সে বাইরে বেরিয়ে আসে, তখন পাশের খামার থেকে সে শব্দ শুনতে পায়। সে খামারের দিকে এগিয়ে যায়, কিন্তু ভিতরে গিয়ে সে যেটা দেখতে পায় সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। কেউ একজন খামারে থাকা সব পশুকে মেরে ফেলছে, আর খুনি পাশে বসে মৃত পশুগুলোর মাংস খাচ্ছে। আর তার থেকে একটু দূরেই পড়ে আছে মন্দিরের পুরোহিতের লাশ। বামলিন আর দেরি না করে দ্রুত হাউলিনের গাড়ির কাছে চলে আসে। হাউলিন সব শুনে গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু তার শাশুড়ির আত্মা তাকে আটকাতে চায়। তবু হাউলিন বেরিয়ে এসে বমলিনের সাথে সেই কফিনের দিকে যায়। গিয়ে দেখতে পায় কফিনটি ভাঙা। হাউলিন মন্ত্র পড়ে কফিনের চারপাশ সিল করে আটকে দিয়েছিল ঠিকই, কিন্তু উপরের দিকটা তো খোলা ছিল। তাই আত্মা কফিনের উপর পাশ ভেঙে উপরের ঘরের ছাদ ভেঙে বেরিয়ে গেছে। বামলিন ছুটে যায় সকলকে জাগাতে। হাউলিন দেখতে পায় ঘরের মেঝেতে হেলমেট পরে আছে। সে বুঝতে পারে আশেপাশে কেউ একজন আছে। তখন একটি বিশাল আকৃতির দেহ দরজায় এসে দাঁড়ায়। এটি দেখে হাউলিন ভয় পেয়ে সেখান থেকে দৌড় দেয়। এই বিশাল আকৃতির দেহটিও তার পেছন পেছন ছুটতে থাকে। হাউলিন ভয় পেয়ে যায়। দানবটি যখন হাউলিনকে মারতে আসে, বমলিন তখন পেছন থেকে আঘাত করে। রেগে গিয়ে দানবটি বমলিনের গলা চেপে ধরে। বমলিন আধমরা হয়ে যায়। দানবটি এবার হাউলিনের দিক এগিয়ে আসে। দানবটির শরীরে ছিল জাপানি সৈনিকদের পোশাক। দানবটি হাউলিনের দিক এগিয়ে আসে ঠিকই। দানবটি যে দেবতার পূজা করত এই মন্দিরটি ছিল সেই দেবতার। দানবটি ভয় পেয়ে যায়। সে চিৎকার করে আগুনের রূপ নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে বমলিনের অবস্থা খুব খারাপ। তাকে নেওয়া হয়েছে স্থানীয় একটা হাসপাতালে। সবাইকে হসপিটালে রেখে জিমশান চলে যায় সেই মন্দিরে। এই লোকটির সাহস একটু বেশি বললেই চলে। সে পুরো মন্দির তন্ন তন্ন করে খুঁজতে থাকে। একসময় সে কিছু পুরনো ডায়েরি খুঁজে পায়। সেখান থেকে সে সোজা চলে যায় সেই পাহাড়ে। গিয়ে সে আবারও কবরের জায়গাটি খুঁজতে শুরু করে। কি সাহস ভাবা যায়। এদিকে হাউলিনের সাথে আরো দুজন মেয়েকে দেখতে পাওয়া যায়। এরা হলো বমলিনের বোন। তারা বুঝতে পারে যে দানব বমলিনকে আঘাত করেছিল, তার আত্মা এখনও বমলিনের ভেতরেই রয়েছে। সে আত্মাকে হাজির করতে সবাই মন্ত্র পড়তে থাকে। একসময় আত্মাটি হাজির হয়। আত্মাটি হাউলিনকে জানায় সে এই পাহাড়ের পাহারাদার, কিন্তু একসময় সে জাপানের সেনাবাহিনীর জেনারেল ছিল। এখানে বলে রাখছি, 1910 সাল থেকে 1945 সাল পর্যন্ত জাপান কোরিয়াকে শাসন করছিল। মূলত ওই সময় জাপানের এই জেনারেল কোরিয়ার এই স্থানটি শাসন করত, কিন্তু সে ছিল খুবই অত্যাচারী। তার অত্যাচারী অতিষ্ঠ হয়ে একসময় এলাকাবাসী একজোট হয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। শুধু হত্যাই নয়, ওই মন্দিরের পুরোহিতকে দিয়ে তার আত্মার উপর অভিশাপ দেওয়া হয়। এই জন্য এই অভিশপ্ত আত্মা কখনোই মুক্তি পাবে না। সে শুধুই এই পাহাড়ে গুড়গুড় করবে আর পাহাড়কে রক্ষা করবে। এখন একটি প্রশ্ন আছে, তা হলো সব জেনেও পুরোহিত কেন পার্ক জিয়াংয়ের দাদাকে এই পাহাড়ে কবর দিতে বলেছিল? আগেই বলেছিলাম তখন কবর থেকে লাশ চুরি হতো, তাই যাতে কেউ এই লাশ এবং ধনরত্ন চুরি করতে না পারে তার জন্য জেনারেলের কবরের উপরে পার্ক জিয়াংয়ের দাদাকে কবর দেওয়া হয়েছিল। ওদিকে জিমশান কবর খুঁড়তে গিয়ে দেখে তার সামনে থেকে কবরের মাটি সরে যাচ্ছে। মাটির ভেতর থেকে বেরিয়ে আসে জেনারেলের লাশ। শান সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কি ভাবছেন আমাদের শান ভয় পেয়েছে? মোটেই না। পরদিন শান সবাইকে নিয়ে আবারও সেই পাহাড়ে যায়। তারা সবাই প্ল্যান করছিল লাশটিকে পুড়িয়ে ফেলবার, কারণ লাশটিকে পুড়িয়ে না ফেললে এর আত্মা একসময় বমলিনকে মেরে ফেলবে। তাদের সবার মুখে লেখা থাকে একই মন্ত্র। তারা অনেকগুলো জ্যান্ত মাছ ওই কবর থেকে ছড়িয়ে রাখতে রাখতে দূরের একটা গাছ পর্যন্ত নিয়ে যায়, যাতে ওই দানব কবর থেকে উঠে মাছ খেতে খেতে ওই গাছ পর্যন্ত যাবে। তখন জিমশান কবরে গিয়ে খুঁজতে থাকে এই আত্মার ফিরে আসার কারণ, আর তারা ধ্বংস করবে এই দানব আর পুড়িয়ে দেবে লাশ। তারপর তারা রাত গভীর হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। একসময় রাত অনেক গভীর হয়ে আসে। জেনারেলের আত্মা বেরিয়ে আসে। সে মাছ খেতে খেতে গাছের দিক যেতে থাকে। হাউলিন তখন ওই গাছের পেছন থেকে দোয়া করার চেষ্টা করে। আত্মা এবার মাছ খাওয়া বাদ দিয়ে হাউলিনের দিক এগিয়ে আসে। অন্যদিকে জিমশান আর ইয়াংবেল কবরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজি শেষ না হওয়া পর্যন্ত যে করেই হোক দানবটিকে আটকে রাখতে হবে। তাই হাউলিন দানবটির সাথে তার যুদ্ধের সময় কথা বলার চেষ্টা করে, কিন্তু জিমশানরা কবরে কিছুই খুঁজে পায় না। এদিকে জেনারেলের সাথে গল্প তুলেও সুবিধা করতে পারে না হাউলিন। এক পর্যায়ে জেনারেল হাউলিনের উপর আক্রমণ করে। তখন হাউলিনকে বাঁচাতে এগিয়ে আসে তার শাশুড়ির আত্মা। এই ফাঁকে হাউলিন কবরের দিক দৌড় দেয়। জেনারেলের আত্মা হাউলিনের শাশুড়ির আত্মাকে কুপকাত করে ফেলে। তারপর আগুনের রূপ নিয়ে দৌড়তে থাকে কবরের দিকে। কবরে তখন জিমশান ছিল। আগুনটি সোজা গিয়ে জিমশানের সামনে পড়ে। জেনারেল জিমশানের বুকের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দেয়। জিমশান মাটিতে পড়ে যায়। তখন হাউলিন তাদের সাথে আনা মন্ত্রপড়া রক্ত জেনারেলের গায়ে ঢেলে দেয়। জেনারেল তখন অদৃশ্য হয়ে যায়। পড়ে থাকে তার হেলমেট, কিন্তু রক্তের কারণে হেলমেটটি গলতে শুরু করে। জিমশান বুঝতে পারে এই রক্ত দিয়েই জেনারেলকে শেষ করা যাবে। তখনই দানবরূপী জেনারেল হাউলিনের সামনে এসে তার গলা চেপে ধরে। এবার হাউলিনের চোখের সামনে ভেসে ওঠে সেদিন কিভাবে জেনারেলকে কবর দেওয়া হয়েছিল সেই দৃশ্য। জিমশান তখন
একটা কাঠের টুকরো জেনারেলের পায়ে ঢুকিয়ে দেয়। ব্যথায় জেনারেল চিৎকার দিয়ে ওঠে। সে তখন হাউলিনকে ছেড়ে দিয়ে জিমশানকে চেপে ধরে। ইয়াংবেল তখন একটা কুঠার দিয়ে জেনারেলকে কোপাতে থাকে, কিন্তু তাতে তেমন কিছুই হয় না। জিমশান তখন কাঠের টুকরোয় মন্ত্রপড়া রক্ত মেশায়, তারপর আঘাত করে জেনারেলকে। এরপর জেনারেল কিছুটা কাবু হয়, কিন্তু আবার আক্রমণ করে জিমশানকে। মার খেতে খেতে জিমশান লাঠিতে আবার রক্ত মেশায়, তারপর আঘাত করতে থাকে। জেনারেল ব্যথায় চিৎকার করতে থাকে, কিন্তু ছাড়ে না জিমশানকে। জিমশান সুযোগ বুঝে কাঠের টুকরো দিয়ে জেনারেলের মাথায় আঘাত করলে সেখানেই মাথাটি আলাদা হয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়ে দানব জেনারেলের মুন্ডহীন শরীর। ওদিকে সাথে সাথে জ্ঞান ফিরে বামলিনের, অর্থাৎ আত্মাটি ধ্বংস হয়ে গেছে। মূলত এই আত্মার কারণেই বিপরা হয়ে উঠছিল পার্ক জ্যাং এর দাদার আত্মা। আহত জিমশানকে হসপিটালে নেওয়া হয়। ধীরে ধীরে জিমশান সুস্থ হয়ে ওঠে। মুভির শেষ দিকে আমরা দেখি হাউলিন আর ববলিন তাদের কাজে আবার ফিরে এসেছে। তবে হাউলিন তার তীব্র দৃষ্টিতে জেনারেলের আত্মাকে মাঝে মাঝে দেখতে পায়। এদিকে জিমশান কবর খোঁড়ার কাজ ছেড়ে দিয়েছে। তার শিষ্য ইয়াংবেল এখন কবর খোঁড়ার কাজ করে। এখানেই শেষ হয়ে যায় ঝড়তোলা এই মুভিটি। কোরিয়ান হরর নিয়ে আসলে তেমন কিছু বলার নেই, তবে একজুমা হলো তার মধ্যে সেরার সেরা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশনের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমের আরো হরর মুভি এক্সপ্লেন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন। আপনারা কি এরকমের আরো হরর মুভি চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তাহলে পরবর্তীতে আরো হরর মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।